সালামু আলাইকুম। তো শেয়ার বাজারের কোম্পানি পরিচিতির আজকের ব্যাংকিং পরিচিতিতে আমাদের থাকতেছে ইস্টার্ন ব্যাংক। এমন একটা ব্যাংক যেইটা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। এই বন্ধ একটা ব্যাংক থেকে আজকে শীর্ষ ব্যাংকে কিভাবে পরিণত হইল, এই ব্যাংকটার ইতিহাস, আর্থিক অবস্থা, সুবিধা অসুবিধা উভয়টাই আমরা দেখার চেষ্টা করব। আর পাশাপাশি আপনি যদি 2015 সালে এই ব্যাংকটাতে 1 লক্ষ টাকার শেয়ার কিনে যদি ঘুমাইতেন, তাহলে আজকে 2025 সালে আপনার টাকাটা কত গুণ হইতো? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ? দেখবো আজকে আমরা বিস্তারিত। তো যারাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে আমরা একটা উপদেশ দিয়ে থাকি যে আপনি যে কোম্পানির শেয়ারটা কিনতেছেন ওই কোম্পানি সম্পর্কে একটু ধারণা নিবেন, যে ব্যাংকের শেয়ার কিনতেছেন ওই ব্যাংক সম্পর্কে ধারণা নিবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলোর উদ্দেশ্য আপনাকেও সচেতন করা, শেয়ার বাজার সম্পর্কে সচেতন করা। ভিডিওটা দেখা মাত্রই শেয়ার কিনবেন না, শেয়ার কেনার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুসরণ করে শেয়ার কিনবেন, তবেই লাভবান হবেন। আর শেয়ার সব সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শেয়ার কেনার চেষ্টা করবেন। এই জন্য আমরা প্রথমেই বলে দিই, হয় আপনি প্রতি মাসে এমন স্বল্প পরিমাণ টাকা বিনিয়োগ করেন যে টাকাটা আপনার দরকার নাই। চিন্তা করেন যে আপনি চা পানি নাস্তা করে এটা শেষ করে ফেলেছেন, 5,000 10,000 টাকা। অথবা আপনার ফ্যামিলি খরচ, 1 বছরের ইমার্জেন্সি ফান্ড এবং 3 বছরের মধ্যে প্রয়োজন হবে এমন টাকা বাদ দিয়ে অন্য টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। তো চলুন দেখা যাক। আজকের ভিডিওতে থাকতেছে আমাদের ইস্টার্ন ব্যাংক। এর পূর্বে আমরা উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এটা ছাড়া প্রাইম ব্যাংক, এরপরে আমাদের ইউসিবি আলোচনা কিন্তু আমরা করেছি। এই প্লে লিস্টটা আপনি পাবেন। আর আগামীতে কোন ব্যাংক সম্পর্কে আপনি দেখতে চান সেই ব্যাংকের নামটাও লেখার চেষ্টা করবেন, আমরা ট্রাই করব। তবে আমরা ট্রাই করি যে টপ ভালো যে ব্যাংকগুলো আছে এইগুলো সম্পর্কেই ভিডিও তৈরি করতে আমরা আগ্রহী, কারণ যে কোম্পানিগুলোই চলতেছে না এই কোম্পানিগুলার শেয়ার কিনে আপনি করবেনটা কি? তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, যেমন ধরেন যে ব্রাক আছে, ইবিএল, সিটি, প্রাইম, এমটিবি, ট্রাস্ট, উত্তরা, আডাস বাংলা, যমুনা। আর এই যে আমাদের এনআরবিসি আছে, এটা মোটামুটি অতটা ভালো না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা যেই কোম্পানিটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে আমাদের ইউনাইটেড, সরি, এটা হচ্ছে যে আমাদের ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তো এই ব্যাংকটার ইতিহাস যদি আমরা দেখি, যে আসলে যেটা হচ্ছে এই ব্যাংকটার নতুন কোনো ব্যাংক না, এটা হচ্ছে যে আমাদের 1900, মোটামুটি যদি দেখি 91 সালে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে বিসিসিআই, মানে হচ্ছে ব্যাংক অফ কমার্শিয়াল, এটা একটা পাকিস্তানি ব্যাংক ছিল, পাকিস্তানি উদ্যোক্তা ছিল। ব্যাংকের মোটামুটি মালিকানা যদি আমরা দেখার চেষ্টা করি, 25% ছিল ব্যাংক অফ আমেরিকা এবং 75% হচ্ছে আবুধাবি শেখের, এই দুইজনের নামে নিবন্ধিত। লুক্সেমবার্গে নিবন্ধিত। পাকিস্তানের ছিল হেড অফিস এবং ইউকেতে ছিল দ্বিতীয় অফিস। সারা বিশ্বে তারা যেটা করে, অতি অল্প সময়ে প্রায় অনেকগুলো বিশ্বে ব্রাঞ্চ খুলে টাকা দুই নাম্বারই করে নানা প্রকার দেশ তাদের কি করে, টাকা জব্দ করে। তো এরই ধারাবাহিকতায় 1991 সালে এই বিসিসিআই ব্যাংকটা বন্ধ হয়ে যায়। তো এই ব্যাংকে বাংলাদেশি যারা আমানতকারী ছিলেন, আমানত হোল্ডার ছিলেন, তো এদের অবস্থা দেখে সরকার যেটা করে, তখন সংসদে সরকার ট্রাই করে যে এইটাকে কি করে চালু করা যায়। তো এর জন্য যারা শেয়ার হোল্ডার ছিল, আমানতকারী ছিল, এদেরকে বলা হয়েছিল যে হয় তারা ব্যাংকের শেয়ার কিনুক নতুন ব্যাংকে, অথবা 5-6 বছর পরে তারা কি পাবেন, তাদের আমানত ফিরে পাবেন। তো ভাগ্যবশত তখন যারা এই ব্যাংকের বৃহৎ আমানতকারী ছিল এরা ব্যাংকের 40% শেয়ার কিনে নেয়। বাকি 60% সরকার অর্থায়ন করে। এই 100%-এ 1991 সালে শুরু হয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তাহলে ইস্টার্ন ব্যাংকের জন্মটা আমরা দেখলাম যে এইটা হচ্ছে বিসিসিআই, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত একটা ভালো ব্যাংক ছিল। দুর্নীতির কারণে 91 সালে সারা বিশ্বে বিভিন্ন অফিস জব্দ হওয়ার কারণে বাংলাদেশেও সেটা জব্দ হয়ে যায়। তখন 1992 সালে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। বলতে পারেন একটা বন্ধ ব্যাংক, যেখানে এখন যেমন 5টা ব্যাংক বন্ধ হয়েছে আমানতকারীরা টাকা পাবে, ওই রকম অবস্থাটা ছিল। 2005 সালে ব্যাংকটা শেয়ার বাজারে নিবন্ধিত হয়। আর এই ব্যাংকটা যেটা হয় সেটা হচ্ছে যে 92 সালে প্রতিষ্ঠার পর থেকে 6 বছর পর্যন্ত লজেই ছিল, টানা 6 বছর লজে ছিল।
এরপরে যখন লাভে আসলো তখন সরকার তার অংশটা বিক্রি করে দেয়, ওই যারা বাকি শেয়ার হোল্ডার ছিল তারা এই সম্পূর্ণ অংশটা নিয়ে নেন। তো এই ব্যাংকটা যদি আমরা দেখার চেষ্টা করি, বর্তমানে মোট শাখার সংখ্যা 85টি, তার মানে শাখার দিক থেকে ব্যাংকটা কিন্তু খুবই ছোট। ব্যাংকটা কিন্তু প্রত্যন্ত কোনো অঞ্চলে পাবেন না, এমনকি কিছু বিভাগীয় জেলায় তো নাই, এমনকি কিছু যেমন ধরেন যে জেলা শহরে এদের কোনো শাখাই নেই, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এদের কোনো শাখাই নেই। তার মানে ব্যাংকটা ও যদি আমরা বলি এগুলো ব্যবসায়িক কমিউনিটির বড় শহর কেন্দ্রিক। উপশাখা হচ্ছে 45টা, আর এজেন্ট ব্যাংকিং হচ্ছে তাদের বর্তমানে 118টা। তারা এজেন্ট ব্যাংকিং চালু করতেছে, অতি সম্প্রতি তারা ইসলামিক ব্যাংকিং চালু করেছে, আর এখান থেকে ভালো পরিমাণ ডিপোজিট কিন্তু তারা পেয়েছে। এটিএম বুথের সংখ্যা হচ্ছে 353টা। তাহলে আমরা বলতে পারি এই ব্যাংকটা প্রান্তিক মানুষের ব্যাংক না, এই ব্যাংকটা ওই সিটি ব্যাংকের মতোই, এটা হচ্ছে টপ ক্যাটাগরির মানুষের। তো এই ব্যাংকটার বিশ্বাস আছে, আস্থা আছে, ভালো যারা বড় বড় উম, কোটিপতি তাদেরই অ্যাকাউন্ট এই ব্যাংকে। পাশাপাশি এদের বিনিয়োগটা এরা ধারাবাহিক ভালো করার পিছনে এর কারণ হচ্ছে বিনিয়োগটা তাদের ফার্মা এবং কেমিক্যাল সেক্টরের ফ্যাক্টরিগুলোকেই তারা বিনিয়োগ করেছে, আর গার্মেন্ট সেক্টর, ভালো গার্মেন্ট সেক্টর, এই দুই সেক্টরের মধ্যেই তারা লোনগুলো দিয়েছে। ওই জন্য তাদের টানা তারা বিগত 20 বছরে 3% কমে রাখতে পেরেছে তাদের এনপিএলটা। এর একটাই কারণ হচ্ছে এটা, আর এটা ছাড়া তারা ম্যানেজমেন্টটা ভালো, কারণ যেহেতু বিভিন্ন গ্রুপ মিলে কোম্পানিটা চালাচ্ছে প্রফেশনাল ব্যাংকাররা। আর এর শাখা সংখ্যা কম হওয়াতে ভবিষ্যতে এইটা যদি গ্রো করতে পারে তাহলে আপনার শেয়ারটা রকেট গতিতে কিন্তু আগাবে। গ্রাহক সংখ্যাও অতি কম, মাত্র 7 লক্ষ গ্রাহক সংখ্যা। পূর্বে তারা কর্পোরেট লেভেলে ছিল, এখন রিটেল এবং এসএমই এবং ইসলামিক সেক্টরে তারা এসেছে। তাহলে এক কথায় বলতে পারেন এটা একটা কর্পোরেট ব্যাংক। এখন ব্যাংকটা যদি আমরা আর্থিক অবস্থাটা দেখি, যেটা আমরা বললাম গত 20 বছর ধরে সে 3%-এর নিচে অ্যাভারেজে রাখতে পেরেছে তার এনপিএল, আর এটাই বলতে পারেন ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি। কারণ আপনি যেই টাকাটা লোন দিয়ে টাকা ইনকাম করবেন, যদি টাকাই ফেরত না আসে লাভটা কি? এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের যে সিআরআর 4% বাধ্যকতা, এটা তারা কখনো ডিফল্ট করে না। এসএলআর যেটা আছে 13%, এটাও ডিফল্ট করে না। এডিআর রেশিও সবসময় মেনে চলে। এটা ছাড়া ক্যাপিটাল এডিকুইটি রেশিও যেটা 12.5%, সেটাও মেনে চলে। এমনকি তাদের তো 15% আছে, যেটা খুবই ভালো। আর বর্তমানে এনপিএলটা হচ্ছে যে তাদের 2.25। তাইলে বর্তমান তাদের এনপিএলটা কিন্তু খুবই কম। যেমন আমরা দেখি যে এখানে উত্তরা ব্যাংক, সরি, এটা হচ্ছে যে আমাদের ইস্টার্ন ব্যাংক 2.25। 5 বছরের গড় তাদের যদি রিটার্নটা দেখি 15%, ইপিএস গ্রোথও 10% আছে, ডিভিডেন্ড গ্রোথ 14%, নেট প্রফিট মার্জিন 30%। তার মানে বলতে পারেন এইটা একটা এফিসিয়েন্স ব্যাংক, যারা পরিচালনা করে তারা খুবই দক্ষ, এবং ইসলামিক ব্যাংকিং চালু করার কারণে তাদের মুনাফাটা, ডিপোজিটটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা তাদের প্রথম আলোতে প্রকাশিত ইসলামিক যে ইস্টার্ন ব্যাংকের অবস্থাটা যদি দেখি, তাদের গ্রাহক সংখ্যা 7 লাখ, উপশাখা হচ্ছে 45 এবং 85টা হচ্ছে শাখা, আর এটাই বাস্তবতা। এখন যদি আমরা তাদের সাল হিসাবে, তারা 92 থেকে আমানত গুলা যদি আপনি দেখার চেষ্টা করেন, প্রতি 5 বছর পর পর তারা দিয়েছে। এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যাংকটা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, একটা বন্ধ ব্যাংক থেকে তারা কিভাবে টপে গিয়েছে। তো তাদের প্রাথমিক অবস্থার পর থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখবেন যে তাদের খেলাফি ঋণ কিন্তু নাই, আর মুনাফাটা কিন্তু তাদের বাড়তেইছে। তো যখনই কোনো কোম্পানির প্রকৃত আয় বৃদ্ধি পাবে, তার ওইটা কিন্তু তার শেয়ার প্রাইসে কি পাবে, প্রকাশিত হবে, যেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব। এখন আসেন তাদের গুরুত্বপূর্ণ কিছু রেশিও নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে যেখানে বলে যে আরওএ, ব্যাংকিং সেক্টরের যদি কোনো শেয়ার আপনি যাচাই করতে চান, আরওএ মানে রিটার্ন অন অ্যাসেট, টোটাল অ্যাসেট যদি 1% পর্যন্ত ইনকাম করতে পারে, ওইটা টপ কোয়ালিটির ব্যাংক বলতে পারেন। তো তাদের 1%-এর অনেক উপরে, 2023-এ ছিল 1.27, 2024-এ 1.34, আশা করতেছি 2025-এ এটা 1.4 পর্যন্ত যাবে। আর প্রকৃত রিটার্ন যেটা, সেটা 2024-এ ছিল দেখেন যে 18%-এর উপরে, 23-এ ছিল 16%, আর 25-এ আমরা আশা করতেছি যে এটা চলে যাবে প্রায় 20-এর উপরে। ইপিএসটাও দেখেন 2023-এ ছিল 4.5, 2024-এ প্রায় 5.5, আর 2025-এ আমরা আরো বেশি আশা করতেছি।
আর পিই, প্রাইস টু আর্নিং রেশিও যদি আমরা দেখার চেষ্টা করি, তার মানে প্রাইসটা আপনি সস্তা দামে পাচ্ছেন। 2023-এ ছিল 6.54-এ, আর 2024-এ যদি আমরা দেখি 4.47, এবং 2025-এ আরো কম, একটু পরে আমরা দেখব। আর এই যে মন্দ ঋণের বিপরীতে তাদের যে টাকা, সেটা দেখেন যে 12.5% থাকলেই হয়, এটা তারা রাখছে 15%। এই ব্যাংকটা ইচ্ছা করলেই 15% থাকার কারণে, এনপিএল না থাকার কারণে তারা 50% পর্যন্ত বোনাস কিন্তু দিতে পারে। চাইলে তারা 25% শেয়ার বোনাস দিতে পারে, 25% ক্যাশ ডিভিডেন্ড কিন্তু দিতে পারে। তবে তাদের যে ম্যানেজমেন্টের ভাষ্য হচ্ছে, তারা কিছু পরিমাণ টাকা তাদের ব্যালেন্স শিটে রাখতে চায়, যাতে যেই কোনো প্রকার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে তারা যাতে সেখানে থাকে। তো এর জন্য প্রতি বছরই তাদের রিটেন আর্নিংটা ভালো। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এনপিএল রেশিও তো এটা গত বছরের ছিল, এবার তো আরো কমলো। এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ আমাদের আর কি কি জিনিসগুলো আছে, ব্রাঞ্চও তাদের দেখেন যে তাদের ব্রাঞ্চ কিন্তু বাড়াচ্ছে না। তো ব্রাঞ্চ না বাড়াইলেও এক হিসাবে ভালো, যেইটা আছে এইটার মধ্যেই কিন্তু সে ভালো পরিমাণ ইনকাম করে দিতে পারতেছে। তো ব্রাঞ্চের পরিবর্তে তারা সাব ব্রাঞ্চ বৃদ্ধি করতেছে 33টা থেকে 45টা। তারা এজেন্ট ব্যাংকিং বৃদ্ধি করতেছে 102টা থেকে 118টা। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ একটা ব্রাঞ্চ খুললে অনেক টাকা পয়সা খরচ, অনেক বিল্ডিং নিতে হয়, ভাড়া দিতে হয়। সে তুলনায় সাব ব্রাঞ্চগুলো ছোট হয়। এটা ছাড়া এজেন্ট ব্যাংকিং তো বুঝতেই পারেন খরচ আরো কম। তো তাদের এটা একটা স্মার্ট মুভ হইতে পারে। এরপরে যদি আমরা দেখি এটিএম সংখ্যা তারা ধীরে ধীরে বাড়াচ্ছে, যেহেতু এটিএম থেকে নানা প্রকার ট্রানজ্যাকশন বিভিন্ন প্রকার ব্যাংকে করে, তো আরও সুবিধা পায়। এটা ছাড়া পজ মেশিন বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে যে আমরা যেগুলা ক্রয় করি, সেটাও তারা বাড়াচ্ছে, এইটার মাধ্যমে তাদের জিনিসগুলো বাড়তেছে। এটা ছাড়া ফরেন করসপন্ডেন্টও তারা বাড়াচ্ছে, মোটামুটি ভালো বলতে পারি আমরা। ইসলামিক ব্যাংকিং উইন্ডো তারা 20টা খুলেছে, মোটামুটি এখন পর্যন্ত এটা আরো বাড়বে। এখান থেকে তাদের সবচেয়ে বেশি পরিমাণ গ্রো ডিপোজিটগুলো কিন্তু তারা পাইছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেখেন যে যেটা আমরা বললাম, কিছু কিছু জেলায় তাদের এই যে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, কোনো তাদের ব্রাঞ্চ নাই। এটা ছাড়া ময়মনসিংহের অনেক অঞ্চলেও তাদের নাই। এটা ছাড়া পার্বত্য চট্টগ্রামের দিকেও দেখেন তাদের নাই। তার মানে আমরা বলতে পারি এইটা হচ্ছে যে টপ কোয়ালিটির, টপ লেভেলের বড় ব্যবসায়ীর বড় জায়গায় তারা শাখাটা রেখেছে। তো মোটামুটি স্মার্ট মুভ বলতে পারেন, ভালোই আছে, খারাপ কি। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে শেয়ার হোল্ডিংটা বর্তমানে ডাইরেক্টরদের 30%-এর উপরে আছে, বাকি জেনারেল পাবলিকের 24%, আর বিভিন্ন ইনস্টিটিউটের আছে 44%, আর ফরেন ইনভেস্টর আছে সামান্য। এই ব্যাংকটা যদি আমরা দেখি, এদের ব্যাংক আছে, ব্যাংকের পাশাপাশি সাবসিডারি দেওয়া আছে, মোটামুটি 4টা তাদের সাবসিডারি আছে। একটা হচ্ছে তাদের ব্রোকারেজ হাউস, ইবিএল এর সিকিউরিটি আছে। ব্রোকারেজ হাউস শেয়ার বাজারে আপনি চাইলে এইটার মধ্যে বিও অ্যাকাউন্ট করে শেয়ার লেনদেন করতে পারেন। ইবিএল ইনভেস্টমেন্ট আছে, মার্চেন্ট ব্যাংকিং আছে। এটা ছাড়া যদি ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। এটা ছাড়া তারা যেটা করেছে, ইবিএল ফাইন্যান্স যারা যেটা করেছে, সেটা হচ্ছে যে দেশের বাইরে হংকংয়ে তারা যে কাজটা করেছে, যে মানি এক্সচেঞ্জ চালু করেছে, যেটা তাদের জন্য একটা লাভজনক। এরপরে মোটামুটি যদি আমরা দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ আর যে জিনিসগুলো আছে, এনপিএল রেশিওটাও এখানে 2020-এ যদি আমরা দেখি, ব্যাংকিং সেক্টরে ছিল 7.5-এর উপরে, তাদের ছিল 2। 2021-এ তাদের ছিল 3.5-এর মতো, ব্যাংকিং সেক্টরেও 7.5-এর উপরে, প্রায় 8-এর কাছাকাছি। তো ওভারঅল সব জায়গায় দেখেন যে 2024-এ যেখানে 20% চলে এসেছিল, তাদের প্রায় 3.5%-এর নিচে। কারণ এনপিএল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এনপিএল আর আরওই, এই দুটা যদি ঠিক থাকে, ব্যাংক এমনি কিন্তু ঠিক থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। তাইলে তাদের সাবসিডারিগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ব্রোকারেজ হাউস আছে, ইনভেস্টমেন্ট লিমিটেড আছে, তাদের ইবিএল ফাইন্যান্স তারা হংকংয়ে তৈরি করেছে। এটা ছাড়া ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। এখন আমরা দেখার চেষ্টা করি, যদি 2015 সালে আপনি এদের 1 লক্ষ টাকার শেয়ার কিনতেন, তাহলে আপনি এখন কত টাকা হইতো। দেখেন 2015 সালে এর প্রাইস ছিল 10 টাকা 6 পয়সা। আপনি যদি কি করতেন, 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, 9433টার মতো শেয়ার পাইতেন। তো 15 সালে তারা 20% ক্যাশ দিচ্ছে, 15% দিচ্ছে তারা শেয়ার বোনাস। তো সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি, ধারাবাহিকভাবে তারা কিন্তু ভালো পরিমাণে কি করছে, তারা শেয়ার বোনাস কিন্তু দিচ্ছে এবং ক্যাশ ডিভিডেন্ডও দিচ্ছে। তো 2025-এরটা এখনো আসা নেই, 24 পর্যন্ত আপনি প্রায় 2 লক্ষ প্রায় 25,000 টাকার মতো
জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। 24,6 আপনার টোটাল শেয়ার থাকতো 24,629টা। তাইলে আপনি এখন 24,629টা শেয়ারের মালিক হইতেন। আর পাশাপাশি আজকের শেয়ারের মূল্য হচ্ছে 27 টাকা 4 পয়সা। তো সেই হিসাবে বলতে পারি যে 6,74,000 টাকা শুধু শেয়ারটা নিলাম। তাইলে আপনি চিন্তা করে দেখেন, মাত্র সময় হচ্ছে কত, মোটামুটি 10 বছর। আপনার 1 লক্ষ টাকা হিসাব করলে আপনি কত গুণ হইল, 6 গুণ কিন্তু হয়ে গেল। পাশাপাশি আপনি 22,000 টাকার মতো টোটাল ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু পেয়েছেন। তার মানে টোটাল ওভারঅল হিসাব করলে প্রায় 7 লক্ষ টাকা। তাইলে 1 লাখ টাকা 10 বছরে 7 লাখ টাকা হওয়া, তাইলে চিন্তাটা করে দেখেন আগামী 10 বছর যদি থাকেন তাইলে তো আপনি ওই যে কম্পাউন্ডিং ইফেক্ট আমরা যেটা বলি, তাইলে সেটা আপনি তখনই পাবেন যখন 5, 10, 15 বছর কোনো একটা ব্যাংকের সাথে আপনি জড়িত থাকবেন। তো এদের শেয়ার বোনাসটা কিন্তু ভালো পরিমাণ তারা দিয়েছে। দেখেন 2024-এ 17.5% দিয়েছে, বোনাসও 17.5 দিয়েছে। এটা ছাড়া 2023-এও তারা করেছে 12.5, 12.5, 12.5। 2020-এও তারা 17.5% দিয়েছে, 19-এ 15% দিয়েছে, 20-এ 20% দিয়েছে। তার মানে বলতে পারি যে আমরা ওভারঅল একটা ভালো ব্যাংক আমরা দেখতে পারলাম। এখন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, যারা জানতে চান যে ভাই কোন ব্যাংকটার শেয়ার কিনবো, আমরা এর আগেও বলে দিয়েছি যে আপনি একটা কাজ করতে পারেন, টপ 8টা ব্যাংকের মধ্যে আপনি 8 লক্ষ টাকা বিনিয়োগ করে ঘুমাইতে পারেন। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আপনার রিস্ক ম্যানেজমেন্টও হয়ে যাবে। আর ওই 8টাতে আমরা কেন বলতেছি যে 8টা আমরা বিগত তাদের 5-10 বছরের ইতিহাস যাচাই করে, আমরা এর আগে বিভিন্ন একটা ওয়েবসাইটও আপনাদের সম্ভবত দিয়েছিলাম যেখান থেকে আপনারা যাচাই করতে পারেন। যেমন ধরেন যে এখানে আমাদের কয়টা ব্যাংক আছে, মোটামুটি 10টা ব্যাংক আছে। তো এই 10টা ব্যাংক থেকে আমরা কিছু ব্যাংক বাদ দিতে পারি, যেমন আমাদের অনুযায়ী আমরা কিছু ব্যাংক বাদ দিতে পারি। এটা ছাড়া আমরা চাইলে এটা বর্তমানে ইপিএস গ্রোথ দিয়ে কিছু বাদ দিতে পারি। ইপিএস গ্রোথ লাগবে যে গত 3 বছরে ইপিএস গ্রোথ আছে, এই মাইনাসে গেছে, ওই ব্যাংকটা আমরা বাদ দিলে 8টা ব্যাংক কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে ইপিএস যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন অনেকগুলাই কিন্তু মাইনাসে আছে। এমটিবি বাদ দিব, ডাচ বাংলা বাদ দিব, তার মানে 3টা আমাদের বাদ যাবে। তো আমরা যদি 1ও দিয়ে দেই যে 1% করে ইপিএস বাড়ুক, তাইলে দেখবেন যে মোটামুটি 60টার মতো ব্যাংকই পাচ্ছি। ব্রাক, সিটি, ইবিএল, উত্তরা, যমুনা, ট্রাস্ট এবং প্রাইম। তো এই কয়টা ব্যাংকে আপনি চাইলে 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করে ঘুমাইতে পারেন, কোনো টেনশন নাই। এটা ছাড়া আমরা অলরেডি লিস্ট দিয়ে দিয়েছি। আর পাশাপাশি যারা আরো জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে চান, তাদের জন্য আমাদের রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা নিয়ে উপকৃত কিন্তু হইতে পারেন। মনে রাখবেন, আপনি 10, 20, 25 লক্ষ টাকা বিনিয়োগ করবেন, সারা জীবন আনন্দ ভোগ করবেন, এটার জন্য আপনার নিজের প্রতি ইনভেস্ট করেন। প্রয়োজনে কিছু শেয়ার বিষয়ক বই কিনেন, নিজে একটু পড়ার চেষ্টা করেন, ইউটিউবে ভিডিও দেখেন, কোথাও কোর্স করেন, চাইলে আমাদের ভিডিওগুলো নেন। কারণ এইটা এমন একটা জিনিস যেটা আপনার বয়স 60-70 বছর হইলেও আপনি যদি একটু জানতে পারেন, বুঝতে পারেন, আপনি কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে ভালো পরিমাণ বিনিয়োগ করে উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্লে লিস্টে আমরা ভিডিওগুলো দিয়ে দেওয়া আছে। এটা ছাড়া অন্য কোন ব্যাংকে আপনি চান সেটাও জানাবেন, আমরা ট্রাই করবো। আসসালামু আলাইকুম।